নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে, বাংলার দুর্গাপুজোকে একটা সম্মান দিয়েছেন, সর্বোচ্চ স্তরে সম্মান জ্ঞাপন করেছেন এবং সেই সম্মান নিয়েও ক্রেডিটের রাজনীতি ছাড়লেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কলকাতার রাজপথে নিজস্ব বিভিন্ন পুজো কমিটিগুলোকে দিয়ে মন্ত্রীদের নামিয়ে দিলেন। তারা কলকাতার রাজপথে বর্ণাঢ্য মিছিল নিয়ে তারা কলকাতার রাজপথে হাঁটলেন। ঠিক সেই সময় দাঁড়িয়ে পাতাজোড়া বিজ্ঞাপন, আনন্দবাজার, বর্তমান, এই সময় সহ সমস্ত সংবাদ মাধ্যমকে প্রথম পাতায় কালার্ড বিজ্ঞাপন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওপরে দুর্গা মায়ের ছবি, তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে একটা ঢালাও বিজ্ঞাপনই প্রচার করলেন। আমরা এই নিয়ে কিছু কথা আজকে বাংলার মনে বলবো। আচ্ছা বলুন তো, এই বিজ্ঞাপনী প্রচারে নবান্নের কত টাকা গেল? আমরা আনুমানিক হিসেব করে দেখেছি, ন্যূনতম 2.5 কোটি টাকা সংবাদ মাধ্যমে এবং ডিজিটাল সংবাদ মাধ্যমে বাবদ নবান্ন খরচা করলো। 2.5 কোটি টাকা। আমরা একটা রাফলি হিসেব করছিলাম, এই 2.5 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বিজ্ঞাপনী প্রচারে খরচা না করে যদি কর্মসংস্থানের জন্য খরচা করতেন, ধরুন একটা মাসে 2.5 কোটি টাকা যদি 20,000 টাকা করে প্রতি মাথা পিছু ধরা যায়, আমরা হিসেব করে দেখলাম অন্তত 1250 জন বাংলার বেকার যুবক যুবতী, শিক্ষিত যুবক যুবতী চাকরিটা পেতে পারত। আজও আপনারা জানেন, গান্ধী মূর্তির পাদদেশে প্রায় 60 দিনের ওপর SLST ছেলেমেয়েগুলো দিনের পর দিন প্রতিবাদে সামিল হয়েছেন। তাদের পাওনা চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও তাদের চাকরিটা দিচ্ছে না সরকার, তার কারণ তাদের হাতে টাকা নেই। এই ইউনেস্কো, যে ইউনেস্কো সম্মান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রেডিটের রাজনীতি করছেন, সেই ইউনেস্কোর একটা রাফ সার্ভে করা হয়েছিল পশ্চিমবঙ্গের মাটিতে এবং সেই সার্ভেতে বেরিয়েছে এ রাজ্যে এখন 1,15,000 শিক্ষকের পদ ভ্যাকেন্ট, অপূর্ণ। এই রাজ্যে 64টা স্কুল বন্ধ করে দিতে হলো শুধুমাত্র সেখানে শিক্ষক দিতে পারছেন না বলে। সেই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একদিনে পাতাজোড়া বিজ্ঞাপন দিয়ে খরচা করলেন কত? 2.5 কোটি টাকার ওপর। আমরা 3টে সংবাদ মাধ্যম আপনাদের সামনে দেখাচ্ছি, আনন্দবাজার, বর্তমান, এই সময় পত্রিকা। প্রত্যেকটি বিজ্ঞাপনের তলায় বড় বড় হরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাপা হলো এবং সেই ছবির পাশে কি লেখা হলো একবার পড়ে দেখুন। সেখানে লেখা হলো, আমরা গর্বিত, গর্বের বাংলা আজ বিশ্ব বাংলা। বাংলার ঐতিহ্যশালী দুর্গাপুজোকে উৎসবের নিরিখে এশিয়ার মধ্যে সর্বপ্রথম ইন্টেলিজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি সম্মানে ভূষিত করল ইউনেস্কো। আরও লিখছেন এই বিজ্ঞাপনে, বিগত 1 দশক ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে রাজ্য সরকার আপামর বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোকে সুসংগঠিত করতে যে ভূমিকা নিয়েছে এবং বিগত কয়েক বছর যাবৎ রেড রোডে মা দুর্গার প্রতিমা নিয়ে মহাসমারোহে যে কার্নিভালের আয়োজন করা হচ্ছে, তা সারা দেশেই বিরল এবং তুলনাহীন। বিশ্বের দরবারে বাংলাকে আরও একবার তুলে ধরার জন্য ইউনেস্কোকে অভিনন্দন ও বাংলার মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই বিজ্ঞাপনী প্রচারটা নিয়ে আপনাদের কাছে আমার 2-3টে বক্তব্য আছে, একটু ভালো করে বলবেন, ভাববেন, আমরা যুক্তি দিয়ে বোঝাচ্ছি। একদিনে 2.5 কোটি টাকার বিজ্ঞাপন দিয়ে বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বন্দনা প্রকাশ করলেন, ভাবখানা দেখালেন যে যেন ইউনেস্কো থেকে এই সম্মানটা তিনি এনে দিয়েছেন। আমরা সেই বিষয়টা তো পরে আসছি, কিন্তু প্রথমত 2.5 কোটি টাকার বিজ্ঞাপনে ধরুন এই যে 1,39,000 সিভিক পুলিশ আছে, তাদের কনস্টেবলে উত্তীর্ণ করতে গেলে আমরা হিসেব করে দেখেছি প্রায় অন্তত 2,500-এর কাছাকাছি সিভিক পুলিশকে কনস্টেবলে উত্তীর্ণ করে যে অ্যাডিশনাল মাইনেটা দেওয়া যায়, সেই দেওয়ার জায়গাটা ছিল। এরা যে 1,25,000-এর কাছাকাছি চুক্তিভিত্তিক শিক্ষক আছে, তাদের পার্মানেন্ট করলেও প্রায় 3,000 শিক্ষককে পার্মানেন্ট করা যেত। আমরা হিসেব করে দেখেছি 1,1250 জনকে নতুন বেকার যুবক যুবতীকে চাকরি দেওয়া যেত এই টাকাটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দবাজার, বর্তমান, এই সময় পত্রিকায় বিজ্ঞাপন বাবদ খরচা না করতো। এখন এই প্রশ্নগুলো করবে কে? আমরা করছি, সংবাদ মাধ্যম তো করবে না। সংবাদ মাধ্যম তো বলবে না আমাদের বিজ্ঞাপন না দিয়ে শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা করুন। সংবাদ মাধ্যম আরও যেটা করবে না, এই ক্রেডিট নেওয়ার রাজনীতি নিয়ে কোনো প্রশ্ন করবে না। আমরা সেই প্রশ্নটা আপনাদের সামনে সংক্ষেপে রাখবো। এই ক্রেডিট নেওয়ার রাজনীতির কি খুব প্রয়োজন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের? মমতা বন্দ্যোপাধ্যায় 2011-এ ক্ষমতায় এসছেন, তার আগে দীর্ঘদিন ধরে বাংলার বুকে যে পুজো কালচারটা গড়ে উঠেছে, এই বাংলার বুকে, এই কলকাতার বুকে যে পুজো কালচারটা গড়ে উঠেছে, 2011-এও তো তা ছিল।
মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর পুজো কমিটিগুলোকে কিছু টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন, কিন্তু তার আগেও তো বড় বড় পুজো হতো, কলকাতার মানুষের প্রাণ ভরে দর্শক মানুষ দেখতো। সেই পুজোর ক্রেডিটটাকেও নেওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবার এই পুরস্কার আনার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিরেক্ট কোনো ইউনেস্কোর কাছে রাজ্য সরকার আবেদন করেনি। কে করেছে? এই তথ্যটা বাংলার মানুষের জানা দরকার। কেন্দ্রীয় সরকার করেছে। 2019 সালে সঙ্গীত নাটক একাডেমি, কেন্দ্রীয় সরকারের যে প্রতিষ্ঠানটা আছে, সেই সঙ্গীত নাটক একাডেমি কিন্তু বেসিক্যালি সঙ্গীত নাটক একাডেমি বাংলার পুজোকে আন্তর্জাতিক মানচিত্রে স্থান দেওয়ার জন্য, একটা স্বীকৃতি দেওয়ার জন্য সরাসরি ইউনেস্কোর কাছে নরেন্দ্র মোদীর নির্দেশে আবেদন করেছিল। আমরা এই সংক্রান্ত একটি ইংলিশ রিপোর্ট আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি, যেটা আপনারা দেখছেন। এটা একদম পরিষ্কারভাবে এই সংক্রান্ত যাবতীয় ডকুমেন্ট থেকে আমরা আপনাদের নিয়ে নিচ্ছি, যেখানে বলা হচ্ছে ইউনেস্কো ইন্টেলিজিবল কালচারাল হেরিটেজ স্ট্যাটাস, দি প্রপোজাল হ্যাজ বিন সেন্ড বাই দ্য সঙ্গীত নাটক একাডেমি which operates under the Union Ministry of Culture. Sangit Natok Academy has termed Durga Puja as the most important festival of West Bengal. It has said that apart from Kolkata, the festival is observed in several states and cities across India and even in number of countries. During the festival of Kolkata becomes the cultural and geographical heart of the national and worldwide celebrations of the Durga Puja. The Sangit Natok Academy has said in its website. The ICH nodal agency said that the history of Durga Puja can be traced in the West Bengal capital. One gets to know the evaluation of Durga Puja to the grandeur of community festival from being traditionally family festival. It has also stated that Durga Puja vividly manifests the amalgamation of religion and art in the city. One will get a detailed exhibition of the celebration of craftsmanship, cross-community rivalry and cross-cultural transactions. These are reasons why Sangit Natok Academy has nominated Durga Puja in Kolkata for UNESCO Heritage Status for 2020. তারপর লেখা হচ্ছে finally on December 2021, finally on December 15, 2021, the UNESCO has accepted the proposal of the Union Government of India. Finally, on December 15, 2021, the UNESCO has accepted the proposal of Union Government of India and included the Durga Puja in the UNESCO Intangible Heritage List. এই রিপোর্টটি সারা পৃথিবীর সংবাদ মাধ্যমে প্রচারিত সংবাদ থেকেই আমরা আপনাদের কাছে তুলে দিলাম। অর্থাৎ সঙ্গীত নাটক একাডেমি কেন্দ্রীয় সরকারি সংস্থা নরেন্দ্র মোদীর নির্দেশে 2019 থেকে এই প্রপোজালটা ইউনেস্কোর কাছে পাঠিয়েছিল যে ভারতবর্ষে বাংলার পুজোকে আন্তর্জাতিক হেরিটেজ স্বীকৃতি একটা দেওয়া হোক, এবং শেষ পর্যন্ত সেই স্বীকৃতি এলো। তারপর নরেন্দ্র মোদী এই সংক্রান্ত একটি টুইট করলেন, তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় ঝাঁপিয়ে পড়লেন ক্রেডিট নেওয়ার রাজনীতি। অথচ আপনাদের আমরা এই মুহূর্তে দেখাবো যে আজকের নয়, 22শে এপ্রিল 2019 অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটা ছোট্ট টুইট করেছেন। সেই টুইটটা আপনাদের দেখাচ্ছি। আজকের নয়, 22শে এপ্রিল 2019, যেখানে অমিত শাহ লিখছেন, while Modi is trying to include the Bengal's Durga Puja in UNESCO's World Heritage, the sad part is same Durga Puja and other Hindu festivals বলে আরও কিছু লিখেছেন। অর্থাৎ অমিত শাহজি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু 22শে এপ্রিল 2019 এটা উল্লেখ করছেন, while Modi is trying to include the Bengal's Durga Puja in UNESCO's World Heritage। এই শব্দবন্ধটা 22শে এপ্রিল 2019 অমিত শাহ ব্যবহার করেছিলেন, টুইট করেছেন। সেই টুইটটা আপনাদের দেখাচ্ছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত ইউনেস্কোর সম্মান আসার পর ক্রেডিট নেওয়ার রাজনীতির জন্য ঝাঁপিয়ে পড়লেন, এবং আমরা গর্বিত বলে এক লাইনও এখানে উল্লেখ করলেন না, একটা শব্দ উল্লেখ করলেন না যে কেন্দ্রীয় সরকার ইউনেস্কোকে ধন্যবাদ, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এইটুকু করলে কি যাচ্ছে? তো আসলে এইটুকু করলে বোঝা যেত যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কেন্দ্রীয় সরকার বাংলার দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্তরে উন্নীত করার জন্য নরেন্দ্র মোদীর নির্দেশে সঙ্গীত নাটক একাডেমি সেই 2019 সালের শুরু থেকে চেষ্টা করছেন, যেটা অমিত শাহ টুইট করেও জানিয়েছেন পুরো ব্যাপারটা, এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে সংবাদ প্রচারিত হয়েছে সেখান থেকেও আপনাদের বিষয়টাকে উল্লেখ করলাম। প্রশ্নটা এখানেই যে এমন একটি বিষয় যেখানে ভারত সরকারের চেষ্টায় সম্মান বাংলায় এলো, সেই ভারত সরকারের চেষ্টায় যে সম্মানটা এলো সেইটাকে আড়াল করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রেডিট নেওয়ার রাজনীতি শুরু করলেন, এবং তথাকথিত বাংলার সংবাদ মাধ্যম আনন্দবাজার বর্তমান এই সময়
কিংবা এবিপি আনন্দ 24 ঘন্টা, কিংবা ওই ওই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের ইভেন্ট পার্টনার নিউজ 18 চ্যানেল একবারের জন্য সে কথাটা উল্লেখ করলো না কেন? এই প্রশ্নটা আপনাদের সামনে রাখলাম। যে কথা বাংলা সংবাদ মাধ্যম বলে না, তার কারণ এই যে বিজ্ঞাপনটা, ধরুন যে বিজ্ঞাপনটা দিলেন 2.5 কোটি টাকার বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনটা তো পাবে না সেই সংবাদপত্র যদি সঠিক তথ্যটা উল্লেখ করেন। অর্থাৎ প্রতিদিন প্রতি মিনিটে মিথ্যে কথা বলাটা বাংলা সংবাদ মাধ্যম প্র্যাকটিস করে ফেলেছে। করুন প্র্যাকটিস, বিজ্ঞাপনের লোভে আসল সত্যটাকে আড়াল করুন। আমরা সোশ্যাল মিডিয়া বেঁচে আছি বাংলার মানুষের কাছে আসল সত্য পেশ করার জন্য। পাশাপাশি এই কথাটাও বলা দরকার যে এ বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি শিক্ষিত বেকারের কপালে যে দুর্যোগ আসছে সেটা নিয়ে কেন আনন্দবাজার বর্তমান এই সময় 24 ঘন্টা কিংবা এবিপি আনন্দ সরব হয় না? আমরা নিউজ 18কে ছেড়ে দিচ্ছি খরচার খাতায়, তার কারণ ওটি এখন ইভেন্ট পার্টনার হয়ে গেছে দিদিকে প্রধানমন্ত্রী করার জন্য। অন্যান্য যেসব চ্যানেল আছে সে কেউ দেখে না, কিন্তু যে চ্যানেলগুলো কিছুটা মানুষ দেখে তাদের উচিত না বাংলার শিক্ষিত বেকারদের নিয়ে কথা বলে বলা যে আপনি দিদি একদিনে 2.5 কোটি টাকা উড়িয়ে দিলেন শুধু মিথ্যে ক্রেডিট নেওয়ার জন্য, যে ক্রেডিটটা আপনার পাওনা নয়, সম্পূর্ণ একটা মিথ্যে ক্রেডিট নেওয়ার জন্য। ওপরে মা দুর্গা, তলায় দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। পারলে এরপর মমতা বন্দ্যোপাধ্যায় উপরে যাবেন, মা দুর্গা নিজে যাবেন, শুধু ক্রেডিট নেওয়ার এবং মিথ্যে ক্রেডিট নেওয়ার জন্য। এবং তার জন্য 2.5 কোটি টাকা গলে গেল, যেখানে 2,500 ছেলে মেয়ের 1 মাসের মাইনে কর্মসংস্থান হতে পারত। চুক্তিভিত্তিক শিক্ষক, সিভিক, পুলিশ, 5.5 লক্ষ সরকারি অবলুপ্ত পদ, কিংবা SLSTর ছেলে মেয়েগুলো যারা গ্রাম বাংলায় পড়ে রয়েছে, মহাত্মা গান্ধী মূর্তির পাদদেশে পড়ে রয়েছে, লক্ষ লক্ষ শিক্ষিত বেকার দিনের পর দিন একটা চাকরির জন্য মাথা খুঁড়ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় 2.5 কোটি টাকার বিজ্ঞাপন খরচ করে মন্ত্রী নেতাদের দিয়ে কলকাতার রাজপথে একটা মহামিছিল করলেন দুর্গাপুজোর কমিটিগুলোকে দিয়ে। এই লজ্জা আমরা রাখবো কোথায়? রুদ্রপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় একজন অত্যন্ত গুণী গবেষক, কানাডার অ্যালবার্টা বিশ্ববিদ্যালয়ে আছেন। এটি ছোট্ট ভিডিওতে এই বক্তব্যটাই রেখেছেন, যে বক্তব্যটা আমরা বললাম যে শুধু বিজ্ঞাপনের লোভে বাংলা সংবাদ মাধ্যম আসল সত্যকে আড়াল করছে। বাংলার এই দুর্গাপুজোর সম্মানটাকে আদায় করে আনার, ছিনিয়ে আনার জন্য নরেন্দ্র মোদী যে দায়িত্বটা পালন করেছেন সেটাকেও মমতা বন্দ্যোপাধ্যায় আড়াল করবেন কেন? তিনি মিথ্যে কথা বলতে অভ্যস্ত। তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের মিথ্যে একটা ডিগ্রি নিয়ে। ঠিক সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাংলার মানুষের নতুন করে এক্সপেকটেশন নেই, কিন্তু আনন্দবাজার বর্তমানে এই সময়ের কাছে তো আছে। তারাই তথ্যটাকে লুকোচ্ছে কেন? এই 2.5 কোটি টাকা বিজ্ঞাপনের জন্য? এই প্রশ্নটা আমরা করলাম, আমরা বাংলার মন থেকে করলাম। এই প্রশ্নটা অ্যালবার্টা বিশ্ববিদ্যালয়ের গবেষক রুদ্রপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় করেছেন। কিভাবে প্রশ্ন করেছেন রুদ্রবাবু, দেখুন সেই ভিডিওটা। নমস্কার। গতকালকে ইউনেস্কো আমাদের কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে, এবং তারপরে আমি ওয়েট করছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম এই খবরটাকে কিভাবে প্রচার করে সেটা দেখার জন্য। তো যথারীতি যা যা এক্সপেকটেশন ছিল আনন্দবাজার বর্তমান এই সময় 24 ঘন্টা এবিপি আনন্দর থেকে, তারা প্রত্যেকেই এক্সপেকটেশন ফুলফিল করেছে। আনন্দবাজার ব্যাপারটাকে এইভাবে লিখেছে যে স্বীকৃতি পাওয়ার পর অমিত শাহকে খোঁচা মারলেন আমাদের অভিষেক ব্যানার্জি। বর্তমান লিখেছে হেরিটেজ স্বীকৃতি পেল দুর্গাপুজো, তার নিচে হচ্ছে একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি, মানে মা দুর্গার কোনো ছবি নেই। আর এই সময় লিখেছে তৃণমূলের নেতারা নাকি মোদিকে বাংলা শেখার পরামর্শ দিয়েছেন। তো যাই হোক, আমি দেখছিলাম যে ইউনেস্কো কোথায় কলকাতার দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে। তো আমি দেখলাম এর সোর্সটা হচ্ছে একটা টুইটার অ্যাকাউন্ট, যে টুইটটা রিটুইট করেছেন আমাদের প্রধানমন্ত্রী, তারপরে আমাদের মুখ্যমন্ত্রী এবং আরও রাজনৈতিক নেতৃবৃন্দ। তো যেটা সব থেকে ইন্টারেস্টিং, ইউনেস্কো অ্যাকচুয়ালি কি বলেছে। আমার মনে হয় কোনো সংবাদ মাধ্যম ইউনেস্কোর অ্যাকচুয়াল লেখাটা পড়েননি, বা ইউনেস্কোর অ্যাকচুয়াল লেখাটা পড়ে তারা বিকৃতভাবে সংবাদটাকে রিপ্রেজেন্ট করছেন। ইউনেস্কো পরিষ্কার বলেছে যে দুর্গাপূজা মোস্ট নোটেবলি কলকাতাতে হয়, পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের একটা রাজ্য, এবং ভারতবর্ষের অন্যান্য প্রান্তেও হয়, মোস্টলি বেঙ্গলি ডায়াসপোরার মধ্যে। এবং দুর্গাপুজোকে ইউনেস্কো কীভাবে ডেসক্রাইব করেছে খুব পরিষ্কারভাবে তারা লিখেছে, ইট মার্কস দ্য 10-day ওরশিপ অব দ্য হিন্দু মাদার গডেস দুর্গা। আবারও রিপিট করছি, ইট মার্কস দ্য 10-day ওরশিপ অব দ্য হিন্দু মাদার গডেস দুর্গা। এবং তারপরে আরেকটা লাইন লেখা আছে যেটা খুব ইন্টারেস্টিং, দুর্গাপূজা ইজ সিন
at the best instance of the public performance of religion and art. তাহলে এই যে বর্তমানে লিখেছে যে ইউনেস্কো স্বীকৃতি দিল আমাদের মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটার এটা কিন্তু ইউনেস্কোর অফিসিয়াল স্টেটমেন্টে লেখা নেই। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের কলকাতাতে তো দুর্গাপুজো হয় মাত্র 5 দিনের শেষ, তাহলে 10 দিনের দুর্গাপুজো কোথায় হয়? সারা ভারতবর্ষ জুড়ে বা আরও বিভিন্ন প্রান্তে, যেটাকে মূলত বলা হয় নবরাত্রি। তাহলে এখন প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গ সরকার যদি দুর্গাপুজোকে এই স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন করতো ইউনেস্কোর কাছে, তাহলে তারা নিশ্চয়ই 10 দিন লিখতো না। এখন জি24 ঘন্টা যারা নোংরামির সব সীমা পার করে লিখেছে যে পশ্চিমবঙ্গ সরকার নাকি আবেদন করেছিল ইউনেস্কোর কাছে এই হেরিটেজ তকমা দেওয়ার জন্য, সম্পূর্ণ মিথ্যে কথা। যে অ্যাপিলটা করা হয়েছিল বা যে রেকমেন্ডেশনটা পাঠানো হয়েছিল সেটা পাঠিয়েছিল মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কলকাতার দুর্গাপুজো বা ইন ব্রড সেন্স দুর্গাপুজোকে হেরিটেজ তকমা পাওয়ার জন্য ইউনেস্কোর কাছে অ্যাপিল করেছিল, তাহলে সেই ভারত সরকারের প্রধানমন্ত্রীকে নিয়ে এই নোংরা আক্রমণ, এই নোংরা কথাগুলো লেখার কি খুব দরকার ছিল? মানে রাজনীতি পশ্চিমবঙ্গের একদম নোংরামির পর্যায়ে চলে গেছে। মানে রাজনৈতিক পার্টিগুলো দেউলিয়া হলে যা করে এখন সেই রকমই চলছে, ছ্যাঁচড়ামো চলছে। কিন্তু সংবাদ মাধ্যম যদি প্রকৃত খবরটা মানুষের সামনে তুলে না ধরে, তাহলে আমার মনে হয় যে মানুষের সত্যি জানার আর কোনো জায়গাটা থাকবে না। কিন্তু সংবাদ মাধ্যমে এইভাবে বিকৃত তথ্য প্রকাশ করছে কেন? মানুষের কাছে তারা এই রকম বিকৃত তথ্য কেন তুলে ধরছে? শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টের লোভে? আর একটা কথা, এবছর দুর্গাপুজোর সময় বাংলাদেশে কি হয়েছে আমরা সকলে জানি। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্বিচারে হত্যা হয়েছে, মা দুর্গার প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে, অষ্টমীর দিন পুজোর আগেই দুর্গা প্রতিমাকে জলে ফেলে দেওয়া হয়েছে। কারা করেছে? সেই দেশের সংখ্যাগুরু মানুষ। আমি কানাডাতে থাকি এবং আমার বেশ কিছু বাংলাদেশি মুসলিম বন্ধুবান্ধবী আছে। তারা প্রত্যেকেই, আমি যখন তাদেরকে জিজ্ঞেস করেছিলাম তাদের রিয়াকশন কি, তারা প্রত্যেকেই দুঃখ প্রকাশ করেছিল যে এই ঘটনাকে তারা সাপোর্ট করে না। তারা কিন্তু বাংলাদেশি মুসলিম, তারাও কিন্তু এই ঘটনাকে সাপোর্ট করেনি এবং প্রকাশ্যেই দুঃখ প্রকাশ করেছিল। অদ্ভুতভাবে কোনো দুঃখ প্রকাশ করেনি পশ্চিমবঙ্গের যারা সিনেমা জগতের সাথে যুক্ত, তার বৃহত্তর অংশের মানুষ এর বিরুদ্ধে কিন্তু কোনো কথা বলেননি। উল্টে আনন্দবাজারে কিছু নিম্নমানের বুদ্ধিজীবী বা ওই সিনেমা করে যারা, তারা এই ঘটনাটাকে সাপোর্ট করেছিল, বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাটাকে। এবং গোটা বিশ্বজুড়ে যখন প্রতিবাদ হয়েছিল, সেই জায়গাতেও কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালিরা সেভাবে তারা সেখানে পার্টিসিপেট করেনি। গুজরাটিরা করেছে, আমাদের উত্তরপ্রদেশ করেছে, কর্ণাটক করেছে, মুম্বাই করেছে, সব জায়গার লোক যারা বিদেশে থাকে তারা বাংলাদেশে এই হিন্দু জেনোসাইড বা পোগ্রমস বা এথনিক ক্লিনজিং এটার বিরুদ্ধে কিন্তু রাস্তায় নেমেছিল। আমি যেখানে থাকি সেখানে মোটামুটি 600 থেকে 700 পশ্চিমবঙ্গের বাঙালি থাকে, কিন্তু প্রতিবাদ সভায় গেছিল মাত্র 4 জন। এবং আরেকটা জিনিস, বাংলাদেশে যখন এই নির্বিচারে গণহত্যা চলছিল, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষের যারা মোদি বিরোধিতা করতে ব্যস্ত ছিলেন, তারা অনেক প্রশ্ন তুলেছিলেন যে নরেন্দ্র মোদী কেন নীরব বাংলাদেশে এই হিন্দু গণহত্যার সময়। আজকে নরেন্দ্র মোদী উত্তরটা দিয়ে গেল। নরেন্দ্র মোদী দেখিয়ে দিলেন যে সমস্ত সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য তার বর্ডার টোপকে সেনাবাহিনীকে পাঠানোর দরকার পড়ে না। কিছু সার্জিক্যাল স্ট্রাইক তিনি তার পিএমওর অফিসে বসেই করতে পারেন। এবং এখন গোটা বিশ্বজুড়ে প্রশ্ন উঠবে, যে কলকাতার দুর্গাপুজো বা যে ভারতবর্ষের দুর্গাপুজো হিন্দুদের দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পেতে পারে, সেই হিন্দুদের দুর্গাপুজো বাংলাদেশে করলে হিন্দুরা কেন মার খায়? হিন্দুদের কেন প্রাণ দিতে হয়? হিন্দুরা কেন বাংলাদেশে দুর্গাপূজা করতে পারে না? এই প্রশ্ন কিন্তু এখন সারা বিশ্ব জুড়ে উঠবে। তাই আবারও বলছি যে হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী কেন নিশ্চুপ ছিল সেই সময়, এরকম বিভিন্ন মন্তব্য কটাক্ষ করে নরেন্দ্র মোদীকে অনেকে করেছিলেন। আজকে নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়ে গেলেন যে হিন্দুদের স্বার্থে তিনি সাময়িকভাবে পিছিয়ে আসতে পারেন, কিছু সময় চুপ থাকতে পারেন, কিন্তু হিন্দুদের স্বার্থের সাথে তিনি কখনো কম্প্রোমাইজ করবেন না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।